चाहा भी ना मैंने, नहीं जीना मैंने तू जो ना मिला, तुझे भूले से भी बोला ना मैं, ये भी चाहूं फासला, बस फासला रहे बन के कसक जो कहे, हो और चाहत ये जवान, तेरी मेरी मिट जानी है दूरियां, बेगानी है दूरियां, हट जानी है दूरियां, फना हो सभी दूरियां। प्लीज प्लीज प्लिज ইউটিউব কপিরাইট দিস না, গানটা আমার বড্ড কাছাকাছি। মনে পড়ে বিয়ের আগে যখন কারেন্ট চলে যেত, সিঁড়িতে বসে, বাইরে সিঁড়িতে বসে এই গানগুলো মানে প্লে লিস্ট ওপেন করলে পরেই এই গানগুলো পরপর বাজতে থাকতো, এত ভালো লাগতো গানগুলো, এখনো আমার মনের কাছাকাছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা একান্তই বিশেষ করে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে, এবং যারা যারা যে সমস্ত ব্লগাররা কন্ট্রোভার্সিয়াল টপিকের উপরে ব্লগিং করে তাদেরকে নিয়ে, ঠিক আছে? তো তোমরা সবসময় জানো যে উচিত সময়ে উচিত কথা বলার জন্য তৎক্ষণাৎ টাইমে, সেই টাইমে আমি সবার কাছে খারাপ হয়ে যাই, কিন্তু তার পরবর্তীতে আমার সেই কথাগুলো কিন্তু অক্ষরে অক্ষরে খেটে যায়, আর সেই সময় আমার বলার জায়গা থাকে যে আমি কিন্তু সেই সময় বলেছিলাম, কিন্তু সেই সময় আমার কথা কেউ শোনেনি। এই বিষয় কিন্তু বহুবার ঘটেছে, ইউটিউব তার সাক্ষী রয়েছে। আজকেও ঠিক সেরকমই একটা বিষয় নিয়ে কথা বলবো। জানি হয়তো সামনের মানুষগুলোর হয়তো একটু হলেও খারাপ লাগতে পারে, বাট আমি কথা কাজের কথাই বলবো। প্রথমে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে দেশদ্রোহী। ও মাই গড, এই খুব মানে কি বলবো, কিছু কিছু ভালগার ক্রিয়েটার রয়েছে যারা কিনা নিজেদের মুখ থেকে ভালগারিটি ছড়ায়, তাদের মুখেই দেশদ্রোহী কথাটা আমাদের শুনতে হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয়। দেশদ্রোহী 4 অক্ষরের একটা শব্দ, কিন্তু তার ইনার মিনিং যে কতখানি ভয়ানক সেটা কিন্তু আমরা সবাই জানি, কম বেশি আমরা এই বয়সে এসে সবাই জানি যে দেশদ্রোহী কথাটা কতখানি ভয়ানক। তো সেই কথাটা আজকে যার তার কপালে ছুঁড়ে মারা হচ্ছে, হ্যাশট্যাগ দেশদ্রোহী, হ্যাশট্যাগ দেশদ্রোহী। তো দেখো, একমাত্র আগল পাগল মানুষ ছাড়া এই ধরনের কথা সবাই হাটে বাজারে বলে বেড়াবে না। দেশদ্রোহী কি জিনিস, কি বিষয়, কি করলে পরে তাকে দেশদ্রোহী করা বলা হয় সেটা আমরা সবাই জানি। কেউ একটা খারাপ, তার খারাপ বিষয়টাকে নিয়ে মানুষ যদি কালচার করে সেটাকে দেশদ্রোহিতা বলে না, সে দেশের মানুষ করুক বা বিদেশের মানুষ করুক, ঠিক আছে? আজকে আমেরিকায় কেউ একটা খারাপ কাজ করেছে, কথার কথা, আমেরিকা নিবাসী কেউ একজন খারাপ কাজ করেছে, সেটা নিয়ে যদি আমরা এখান থেকে আলাপ আলোচনা করি আর সেই খবরটা যদি আমেরিকা নিবাসী কেউ ভিডিওতে বলে, ঠিক আছে, পার্সোনালি খবর দেওয়ার দরকার নেই। ধরো আমেরিকায় কেউ খারাপ কাজ করেছে আর সেটা আমেরিকার নিউজ চ্যানেল থেকেই আর কি ছড়ানো হচ্ছে, মানে মানুষকে জানানো হচ্ছে, তাহলে সেই নিউজ চ্যানেলটাও কি দেশদ্রোহিতার কাজ করছে? করছে কি? তো এরকম মানে কি বলবো, এরকম গাধার মতন কথা গাধারাই বলতে পারে, বুঝতে পেরেছো? সে কে বলেছে আমার জানার দরকার নেই, আমার কমেন্ট বক্সে এসে বলা হয়েছে, সেই কারণে আমি বললাম যে গাধার মতন কথা গাধারাই বলতে পারে। আজকে আমাদের আনাচে কানাচে, দেশের আনাচে কানাচে কত কি ক্রাইম ঘটে বেড়াচ্ছে, তো সেগুলো নিউজ চ্যানেলের মারফতে সব জায়গায় পৌঁছে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তাই না? তো তারা কি এইসব নিউজ চ্যানেলগুলোও তো তাহলে দেশদ্রোহী? এইটুকু কমন সেন্স নেই যে বা যারা এই সমস্ত কথা বলছে? আজকে মিনা একবার পরকিয়া করেছে, 2 বার করেছে, 3 বার করেছে, তো সেটা কোনো গুণের কাজ নয়, এবং সেটা সে সোশ্যাল প্ল্যাটফর্মে তারটা রিভিল হয়ে গেছে। তো নিউজ রিপোর্টাররাও কিন্তু তাই করে, ভেতরের খবর নিয়ে এসে টেলিকাস্ট করে দেয়, ঠিক আছে? তো নিউজ চ্যানেলরা যেমন আর কি দেশদ্রোহিতার কাজ করে না, ঠিক তেমনি ক্রিয়েটাররাও কিন্তু এই যে খারাপ তাকে খারাপ বলে এবার সেই প্রমাণটা যদি তুলে নিয়ে আসে, সেটা আমাদের উপরি পাওনা, তো সেটা কোনো দেশদ্রোহিতার কাজ নয়, ঠিক আছে? এবার এখান থেকে কোনো কিছু যাচ্ছে, অন্য দেশে যাচ্ছে এবং সেটা সঠিক তথ্য যাচ্ছে, এমন না যে ভুল তথ্য যাচ্ছে। হয়তো এরকম, অবশ্যই এরকম, হয়তো না অবশ্যই এরকম যে আমরা যেহেতু এখান থেকে কোনো কিছু প্রকাশ করতে পারছি না, কারণ কেস টেস হয়ে যাবে, সেই কারণে বিদেশ থেকে জানে কেস টেস করতে পারবে না, তার জন্য সেখান থেকে টেলিকাস্ট হচ্ছে। তো এগুলো তো মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা উপায় মাত্র, যে আমরা যার উপরে ইমোশনসটা ব্যয় করছি সে আসলেই সেই ইমোশনস পাওয়ার যোগ্য নয়।
তো এটা যেখান থেকেই আমাদের সামনে আসুক না কেন সেটা কখনোই দেশদ্রোহিতা নয়। তো এই সমস্ত মানে কি বলবো ছ্যাবলামো যারা করছে তাদেরকে ছ্যাবলামো করতে দাও। তোমরা এই বিষয় নিয়ে আতঙ্কিত হও না, কারণ আমার কমেন্ট বক্সে এই কথাটা এসেছে যে তুমি আরশকে ভাই বলে রাখছো, তো দেখবে তোমার কপালেও দেশদ্রোহিতার ট্যাগ লাগিয়ে দেবে এবং তোমাকেও একটা কিছু করবে। তো দেখলাম সেই কমেন্টে বেশ কয়েকটা লাইক এসেছে, তার মানে তারাও আতঙ্কিত। তো তোমাদেরকে বলবো যে যারা এই সমস্ত পাগলামো গাধামো করে বেড়াচ্ছে তাদের কথায় কান দিও না, ঠিক আছে? আরশ কি কোনো কিছু বাস্ট করেছে? মানে যেগুলো বাস্ট করলে পরে মানে এক্সপ্লোশন বলে, তাই তো বলে। তো যাই হোক, যাই বলে না কেন, সে কিছু ফাটিয়েছে? ও কি ধরা পড়েছে? ওকে কি নিউজ চ্যানেলে দেখানো হয়েছে? অ্যাজ এ গদ্দার হিসাবে কি দেখানো হয়েছে যে যাকে আমি ভাই বলেছি তার জন্য আমি দেশদ্রোহী হয়ে গেলাম? ও তো একটা নর্মাল ক্রিয়েটার, যাকে উংলি করা হলে সেও একেবারে 2 আঙুল ঢুকিয়ে উংলি করে দেয়, তাই না? তো সে তো কোনোভাবেই কোনো অপপ্রচার করছে না, কোনো রকম কোনো অপপ্রচার করছে না। যখন করেছে তখন সে শুনেছে, এখন তো করছে না, এখন তো উইথ প্রুফ দেখিয়ে দিচ্ছে। তাই তাকে আমি ভাই বললাম কি দাদা বললাম, তাতে করে আমি যদি দেশদ্রোহী হয়ে যাই, এই রকম গাধামো যে বা যারা করছে তাদের কথায় কান দিও না, তাদের কথায় কান দিও না। আমাদের দেশের আইন ব্যবস্থার প্রতি ভরসা রাখো। কোনো পাগল গিয়ে চিৎকার করলো যে দেশদ্রোহী আসে, দেশদ্রোহী হয়ে গেল, এরকমটা কখনো হয় না। এই ইউটিউবে খেয়ে পড়ে কাজ নেই কিছু মানুষ আছে এরকম করে যাচ্ছে, তো তাদেরকে করতে দাও। আরশ আমার ভাইয়ের বয়সী হয়, তাই ওকে আমি ভাই বলেছি আর ভাই ডাকবো। যদি ওর কোনো কিছু বেগতিক দেখি, খারাপ দেখি, অবশ্যই নাম নিয়ে ভাই বলে সম্বোধন করেই তাকে ভালোটা বুঝিয়ে দেবো যে এটা তুই ঠিক করছিস না, এরকমটা করিস না। তাকে আমি পোক করবো না, তার পেছনে আমি কামড় দিয়ে ধরবো না, যাতে করে সে আমাকে ঘুরিয়ে একটা চড় মারতে পারে। বুঝতে পেরেছো? যার শখ আছে, যার চুলকানি আছে, সে ওরকম কামড়ি করুক, ঠিক আছে? এবার আসবো, আজকে জাজ দিদি একটা ভিডিও করেছে, বড্ড ইমোশনাল হয়ে ভিডিও করেছে। আমি 2x স্পিডে দিয়েও আমার মনে হচ্ছিল নর্মাল ভাবে কথা বলছে। তার মানে নর্মাল স্পিডে দিয়ে দেখলে কি হতো, মনে হতো যেন ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে। তো মানুষ ইমোশনাল হয়ে গেলে অবশ্যই স্পিডে কথা বলতে পারে না, তার কথার মধ্যে একটা ধীরতা স্থিরতা চলে আসে। তো বেশ বহু মাস ধরে, আমি বলবো বেশ কিছুদিন না, বহু মাস ধরে জাজ দিদিকে কিন্তু ক্রমাগত এই ইউটিউব থেকে উৎখাত করার জন্য উঠে পড়ে লাগা হয়েছে। এবং কে লাগাচ্ছে, কে লেগেছে, কে এর পেছনে রয়েছে মেন কাণ্ডারি, সেটা কিন্তু আমরা কম বেশি সবাই বুঝতে পারি, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, জাজ দিদি নিজেই বুঝতে পারে। তো এতদিন পরে জাজ দিদি মুখ খুলেছে। তো আমি এই কারণেই বলি যে উচিত সময় উচিত কথাগুলো বলতে হয়। আমি যখন বুঝতে পারছি, আমি প্রথম অবস্থায় আমরা কাউকেই চিনতে পারবো না, কথায় আছে যে যেমন জগৎ দেখে সেরকম। আমি যদি নিজে ভালো হই না, আমি কাউকে হঠাৎ করে খারাপ বলতেই পারবো না খারাপ। তাকে আমি প্রথমে ভালোই ভাববো, আস্তে আস্তে তার রূপটা যখন সামনে আসবে তখন অটোমেটিক্যালি আমার জুবানটাও বদলে যাবে যে হ্যাঁ একে তো ভালো বলেছেন, আমি তো ভালো নয়, আর তার যথেষ্ট প্রমাণ থাকবে। আমি এমনি বলে দিলাম, তা তো আর হলো না। তো জাজ দিদি যখন বুঝতে পেরেছিল, তখন যদি জাজ দিদি সেই প্রোটেস্ট করতে না পারুক বা কোনো কিছু বলতে না পারুক, কোনো কিছু করতে না পারুক, সেখান থেকে সরে আসতো, নিজের প্ল্যাটফর্মটা ইউজড না করতো, রং পিপলের জন্য যদি ওয়েস্ট না করতো, তাহলে আজকে কিন্তু তাকেই উৎখাত করার জন্য এরকম করা হতো না। গুরু মারার শিক্ষা জাজ দিদি নিজের হাতে দিয়ে দিয়েছে। গুরু মারার শিক্ষা জাজ দিদি নিজের হাতে দিয়েছে। এখানে গুরু এই কারণেই বললাম, কারণ বেশ কিছু মানুষ, বেশ কিছু ক্রিয়েটারের কথা বলছি, ঠিক আছে? বেশ কিছু ক্রিয়েটারকে কিন্তু জাজ দিদি হাতে ধরে নিয়ে এসে তাদের একটা ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে। তারা যা নয়, যা পাওয়ার যোগ্য নয়, সেটা পাইয়ে দিয়েছে। এইবার কি হচ্ছে, এইবার জাজ দিদিকেই পিষে মারার চেষ্টা করা হচ্ছে, এবং সেটা আজকের থেকে নয়, বহুদিন ধরে চেষ্টা করা হচ্ছে। আজকে দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, এই যে জাজ দিদিকে যে উৎখাত করার প্রচেষ্টা, এর পেছনে কিন্তু জাজ দিদির ভূমিকা 50%, যে কিনা চোখের সামনে দেখেছে। দেখো, ইউটিউবে কন্ট্রোভার্সি আজ থেকে নয়, বহু পুরনো কন্ট্রোভার্সি করা, কন্ট্রোভার্সিয়াল টপিক ব্লগাররা তুলে দেওয়া এবং ভিউজ কামানো, এটা কিন্তু আজকের বিষয় নয়, এটা বহু দিন ধরে, বহু বছর ধরে চলে আসছে। যবে থেকে মানুষ বুঝতে পেরেছে যে এই টাইপের বিষয় মানুষ খায় বেশি, দেখে বেশি, আর দেখলেই পয়সা আসে বেশি, তখন থেকেই, সেদিন থেকেই কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। এইবার জাজ দিদি আজকে বলল যে এই যে ঝিমি, রিতম, এদের সময় থেকেই কিন্তু জাজ দিদি বুঝতে পেরেছিল, এবং তাদের চ্যানেলগুলোকেও নাকি শেষ করে দেওয়ার জন্য সব একসাথে কনফারেন্স কলে ছিল। কে ছিল সেটা জাজ দিদি বলে দিয়েছে।
তো যাই হোক, তার মধ্যে আরশও ছিল। এইবার সেই সময় জাস দিদি, তুমি একজন 40 মহিলা, তুমি বুঝতে পারোনি যে আর যাই হোক কারোর চ্যানেল শেষ করে দেওয়া এটা আমাদের কখনোই উচিত নয়? তখন তুমি বুঝতে পারোনি? আমরা বারবার বলে গেছি এইভাবে জোর করে কখনো কারোকে সংসার করা যায় না, করানো যায় না। কিন্তু তোমরা ঘেটি ধরে ঝিমিকে রিতমের ঘরে তুলে দিয়ে এসেছিলে জোর করে। তারপরে রিতমের মাসির সাথে কামড়া কামড়ি মারামারি, এগুলো কি কারণে হয়েছিল? এগুলো তোমাদের অযাচিত হস্তক্ষেপের কারণে হয়েছিল। জোর করে সংসার হয়? তুমি একজন সংসারী মানুষ, তুমি বোঝো না জোর করে সংসার হয় কিনা? সেই সময় আমরা যে কটা ভিডিও করেছি, এমনিতে ওদেরকে নিয়ে আমি ভিডিও করতাম না, যে কটা ভিডিও করেছি একটাই কথা বলে গেছি, জোর করে সংসার হয় না, এটা করাতে যেও না। কিন্তু তোমরা তোমাদের নেশায় মত্ত ছিলে, করে গেছো, কিছুতেই থামোনি, তাই না? তারপরে নেক্সট আসলো বেচুর কেস, সেখানে তারপরে যেতে চাইলে মন্দিরাদের কাছে, মন্দিরাদের কাছে গিয়ে আমাকে শেষ করার চেষ্টা করলে। আজকে খুব খারাপ লাগে এই কথাগুলি না, যখন মনে পড়ে তখন ভীষণ খারাপ লাগে। ভিডিও টু ভিডিও এক কথা, আমার বরের কর্মস্থলে গিয়ে তাকে ফেলে তার অন্ডকোষ থেতলে দেওয়ার কথা কিন্তু তুমি একটা লাইভে বলোনি, 2-3টে লাইভে বলেছো। ঠিক আছে, চলো ভিডিওতে তো বলেছো, আমি সেগুলো ভুলে গেলাম। কিন্তু এই যে এক একজনের বাড়িতে গিয়ে কারোর বাড়িতে গিয়ে কাউকে রিকোয়েস্ট করে এই যে আমার বিরুদ্ধে স্টেপগুলো নেওয়ার চেষ্টা করেছিলে, আজকে তোমার দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে না সবকিছু? তোমার দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে। হ্যাঁ, হয়তো তোমাকে কেস দিতে পারছে না, কিন্তু একটু তেরিবেরি করো, তোমার বাড়িতেও নোটিশ চলে যাবে। ট্রাস্ট মি অর নট, তুমি ভালো মতন জানো আমাকে, আমার থেকে তাদেরকে ভালো মতন জানো। তুমি কেন মুখ খুলতে পারছো না? কারণ তুমি জানো তুমি একটু এদিক ওদিক করলে তোমার বাড়িতে নোটিশ যাবে। আজকে তুমি বলছো যে আমি ভুল করেছি, কেন? আজকে নিজের কেটেছে, রক্ত বেরোচ্ছে, জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তাই তুমি বুঝতে পারছো। তুমি ভালো মতন জানো যে আমার কত দূরে একটা বিষয় চলছে, সেখানে আমার কত কি খেসারত দিতে হচ্ছে, তুমি ভালো মতন জানো। ফিজিক্যালি, মেন্টালি, ফিনান্সিয়ালি আমার কত দিকে খেসারত দিতে হচ্ছে তুমি ভালো মতন জানো। তারপরেও তুমি বেউরিকে উস্কেছো, বেউরি নিজের মুখে বলেছে, বেউরিকে তুমি উস্কেছো। হ্যাঁ, তুমি করো, আমিও করব, তুমি করো, আমিও করব, বেউরি নিজের মুখে বলেছে। ঠিক করেছো কি? ভিডিও টু ভিডিও হবে। তুমি জানতে না যে বেউরি আমাকে নিয়ে প্রথম থেকে নোংরা ভিডিও করেছে? তারপরেও তুমি বেউরিকে বলেছো, উস্কেছো যে হ্যাঁ সুতোবার বিরুদ্ধে কর। আর ওই কুলাঙ্গারকে নিয়ে আমি কোনো কিছু বলতেই চাই না, সুতোবার বিরুদ্ধে কর। আজকে যখন নিজের দিকে ফিরে আসছে খুব কষ্ট হচ্ছে, বলো? ভাবো তো, একের পর এক নোটিশগুলো যখন আমার বাড়িতে এসেছে আমার কেমন লেগেছে। এক একটা লাইভ অ্যারেঞ্জ করে বারবার বলা হয়েছে মালা পরিয়ে দিয়েছি, তখন কষ্ট হয়নি? আমিও তো একটা ক্রিয়েটার তোমার মতন, তোমার থেকে যা করেছি কমই বলেছি। খিস্তি খামারি অ্যাটাক করা, পার্সোনাল অ্যাটাক করা যদি বলো, কমই বলেছি। কিন্তু তারপরেও আমার বিরুদ্ধে তুমি উস্কেছো, বেউরিকে উস্কেছো, মন্দিরাদের বাড়িতে গেছো যাতে আমার বিরুদ্ধে আরো বেশি করে করা যায়। এই সময় তোমার মনে হয়নি যে না, ও তো একটা সাধারণ ক্রিয়েটার, যদি কিছু করার হয় তার আগে মন্দিরাদের যা করার করে দিয়েছে, তারপরেও মন্দিরাদের বাড়িতে গেছিলে। আর তুমি বলো তুমি কারোর ক্ষতি চাওনি? এটা কি বিশ্বাসযোগ্য কথা? এটা বিশ্বাসযোগ্য কথা নয়। আজকে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে, কিন্তু তারপরেও এগুলো ধ্রুব সত্যি কথা। ভিডিও টু ভিডিও সমস্ত কথা ভুলে গেছি। কি বলেছো আমার বাপকে নিয়ে, মাকে নিয়ে, বোনকে নিয়ে, সবাইকে নিয়ে, 14 গোষ্ঠীকে নিয়ে, আমিও তোমাকে বলেছি। সেই কথাগুলো ভোলা যায়, কিন্তু যার খেসারত এইভাবে আমাকে দিতে হচ্ছে সেগুলো কি কোনোভাবে ভোলা যায়? জাস দিদি, কোনোভাবে ভোলা যায়? আজকে বুঝতে পারছো? তাও তো তোমাকে আইনিভাবে খেসারত দিতে হচ্ছে না, আইনিভাবে হ্যারাস্ট হতে হচ্ছে না, তারপরেই তোমার এত কষ্ট হচ্ছে। ভাবো আমার উপর দিয়ে কি গেছে, একের পর এক কি গেছে, এবং এখনো সেইগুলোকে আমি ফেস করে চলেছি। আমার উপর দিয়ে কি গেছে, মানুষের নিজের উপর দিয়ে যখন আসে তখন বোঝা যায়। আজকে আমিও তো একজনের সাহায্য নিয়ে তোমার বিরুদ্ধে জনে সবার বিরুদ্ধে করে বেড়াতে পারতাম। বিশ্বাস করবে তুমি, আমি জানি তুমি বিশ্বাস করবে, কারণ তুমি জানো, কারণ সে সবার পিছনে কাঠি করার জন্য বসে রয়েছে। আমি যদি আজকে বলতাম যে আমি জাস দিদির বিরুদ্ধে কেস করব, আজ না হয় কাল হতো, কিন্তু আমি করিনি। কারণ আমি জানি এইগুলো জাস্ট কাউকে হ্যারাস করা ছাড়া, কারোর অভিশাপ পুরানো ছাড়া আর কিন্তু কিচ্ছু না। আজকে আমি তোমাকে ডাইরেক্ট অভিশাপ দেব না, কিন্তু বেউরি যখন বলছিল যে তুমি বলেছো,
আবার মন্দিরাতের বাড়িতে গিয়ে দেখলাম যে তুমি মন্দিরাতের বাড়িতে গেছো, সুতরাং আমার পেছনে বাস দেওয়ার জন্য তুমি যে কত বড় ভূমিকা পালন করেছো জাজ দিদি, সেগুলো কি অস্বীকার করতে পারবে? পারবে না। ভিডিও তো ছাড়োইনি, বলেছো, করেছো, ঠিক আছে, আমতাবড়ি বকা বকেছো, কিন্তু তার পাশাপাশি আমাকে মানে কি বলবো এইভাবে শেষ করে দেওয়ার জন্য কোনো রকম কোনো ত্রুটি রাখোনি। আজকে যখন নিজের দিকে বুমেরাং হয়ে সবকিছু ফিরছে, আজকে ইমোশনাল হয়ে গিয়ে বলছো ইউটিউব করা বন্ধ করে দেবে। কেন বন্ধ করবে? কেন বন্ধ করবে? তোমাকে তো সেইভাবে হ্যারাস্ট হতেই হয়নি। ইউটিউব বন্ধ করবে না, চ্যানেল বন্ধ করবে না, ভিডিও করো, সবার পরিস্থিতি সবাই আমরা দেখবো। আমি তো কারোর ক্ষতি চাই না, কিন্তু কর্মের ফল, কৃতকর্মের ফল সবাইকে পেতে হবে। একের পর এক তুমি সঙ্গে থেকেছো, সমস্ত বিষয় তুমি সঙ্গে থেকেছো, থেকে তারপরে করিয়েছো। তুমি পারতে না আটকাতে? তুমি বেউরিকে কেন মদত জোগালে? বেউরি আমাকে নিয়ে আগে ভিডিও করেছে, তুমি জানো না? নোংরা থেকে নোংরা কথা দিনের পর দিন বলে গেছে, বছরের পর বছর বলে গেছে, তুমি জানতে না? আজকে কেউ বলে আমাকে যখন জিজ্ঞাসা করবে, আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে যখন জিজ্ঞাসা করবে, তখন আমাকে তো উত্তর দিতে হবে। আর আমার উকিল তো বোবা, আমার উকিল তো প্রশ্ন করবে না, তাই না? বেউরিকে তো আমার উকিল প্রশ্ন করবে না, বেউরিকে তো জবাবদিহি করতে হবে না, তাই না? তুমি উস্কেছ, আর বেউরি তো উস্কানোর জন্য একেবারে 4 হাত পা উঁচু করে থাকে, উস্কানোর জন্য, হাওয়ায় ওড়ার জন্য। কেস করে দিলাম, হয়ে গেল খালাস, ওকে আমি হয়রান করাচ্ছি, হয়ে গেল খালাস। সামনের প্রতিপক্ষ যদি আমার মতন হয় না, তাহলে কে কাকে খালাস করবে সেটা এন্ডিং এ দেখা যাবে। কে কাকে খালাস করবে? জব তক রহেঙ্গি জান লড়তে রহেঙ্গে, জব তক রহেগা জান, বলে দিলাম আমি। এই কথাটাই বলতে এলাম। জাস দিদি কম করনি, ভিডিওর কথা আমি বলছি না, কিন্তু এই তালে তাল মিলিয়ে তুমি কম করনি, মানুষের পেছনে কাঠি কম করনি। আজকে তোমার দিকে ফিরে আসছে, সহ্য করতে হবে। তবে হ্যাঁ, ফাইট করো, কারণ তুমিও একসময় মানুষের পেছনে কাঠি করেছো, আজকে তোমার পিছনেও হচ্ছে। তাই বলে তোমার মতন মানুষের সর্বনাশ চাইবো না। এই যে বলো না তুমি যে আমি কারো সর্বনাশ করিনি, আজকে বেউরিকে তুমি বলেছো যে কেস করো, তুমি কেস করো, আমরা আছি। এগুলো কারো সর্বনাশ নয়, এগুলো তো ইনডাইরেক্টও বলবো না, এটা তো ডাইরেক্ট সর্বনাশ করা। তুমি তো আমার ডাইরেক্ট সর্বনাশ করেছো, তারপরেও তোমাকে দিদি বলে ডাকি। যে না, আর যাই হোক, কন্ট্রোভার্সি জোনে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একে অপরকে সাপোর্ট করতে হবে, কিন্তু তুমি যেইভাবে মানে কি বলবো ষড়যন্ত্র করে গেছো না, আজকে যদি তোমার হেল্প না থাকতো এরকমটা করতে পারতো না, এত পপুলারিটি পেতোই না। ভেবেছো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সরিয়ে দেবো, যারা কিনা নিজের দমে কিছু করতে পারে তাদেরকে সরিয়ে দেবো, আমি একা রাজত্ব করব। এটা চেয়েছিলে বলেই আমাকে সরাতে চেয়েছো। যেহেতু দেখছো যে তোমাদের সঙ্গে তো তাল মেলাচ্ছি না, কোনোভাবেই জীবনে মেলাবো না, আমি জীবনে মেলাবো না। আজকে সবটাই তোমার দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে। এই কারণে ডে 1 থেকে বলেছিলাম যে ভালো হচ্ছে না, ভালো মানুষ নয়, মিথ্যে কথা বলছে, আইনের অপব্যবহার করছে, আইন সম্পর্কে ভুলভাল কথা বলছে। যেদিন বলেছিল যে কুলাঙ্গারকে কালনা থানায় নিয়ে নাকি পিটিয়েছিল, সেই দিনই বলেছিলাম এরকমটা হতে পারে না, প্রশাসন এইভাবে যাত্রার গায়ে হাত তুলতে পারে না। একের পর এক মানে মিথ্যাচারিতাগুলো তুলে ধরেছি, সেই কারণে নজরে পড়ে গেছি। আর সেটাকে গাঢ় করতে আবার মন্দিরাদের বাড়িতে ছুটেছিলে। হায় রে, কম চেষ্টা করনি আমাকে শেষ করার, কম চেষ্টা করনি। আজকে এবার সামলাও। তুমি কি করছো না করছো আমি জানি না, কিন্তু তুমি যা করেছো, বর্তমানে তুমি কি করছো আমি জানি না, কিন্তু তুমি যা করে এসেছো সেটা ফল তোমাকে ভোগ করতে হবে, কিচ্ছু করার নেই। কথাতেই আছে, অপরের জন্য গাড্ডা খুঁড়লে সাইডে একটা গাড্ডা তোমার জন্য ভগবান খুঁড়ে রাখেন। আমি যাই করেছি আজ পর্যন্ত ভিডিও করেছি। কেউ আমাকে বললে আমাকে 10টা বললে আমি 2টো বলেছি, কিন্তু কারোর এইভাবে ব্যক্তিগতভাবে তাকে হ্যারাস্ট করিনি, তার কোনো ক্ষতিও করার চেষ্টা করিনি, এখানে আনিনি। কথাগুলো আজকে না বলে পারলাম না। বলছো না ইউটিউব ছেড়ে দেবো, না একদম ছাড়বে না, পরিণতি সবারটা দেখা বাকি। তুমি আমার সর্বনাশ করতে চেয়েছো, আমার গতি দেখবে, আমার পরিণতি দেখবে, সেই কারণে আমি অ্যাভেলেবেল থাকবো। তোমাকেও আমি দেখবো, তোমারটাও আমি দেখবো। সবাই সবকিছু ভুলে যেতে পারে, আমিও সবকিছু ভুলে যেতে পারি, তুমি আমাকে কি না কি বলেছো, কিন্তু এই বিষয়গুলো ভোলার নয়, যেটা কিনা ডাইরেক্ট এফেক্ট আমার শরীরে, মনে, অর্থে সব দিকে ফেলেছে, সেই জিনিস ভোলার নয়। ঠিক আছে? আজকে দেখে খারাপ লাগছে যে তোমার সঙ্গে এরকম হচ্ছে,
তুমি যাকে নিয়ে এসে পরিচিতি করিয়েছো মানুষের সাথে, আজকে তোমাকে এরকম করছে। কিন্তু এই বিষয়টাও তো সত্যি, ধ্রুব সত্যি, যে আমার পেছনে বাঁশ গোজার জন্য তুমি কত চেষ্টা করেছো, কত চেষ্টা করেছো, এনজয় করেছো রীতিমতন। জানতে না মন্দিরা আমাকে দিয়ে ভিডিও করিয়েছে, আর মন্দিরা যখন আমাকে পোক করেছে, মন্দিরার বর যখন পোক করেছে, তখন আমি বিষয়গুলো করেছি, জানতে না? জানতে। তারপরেও তার বিরুদ্ধে তারা একটা কেস করে এসেছে, তারপরেও তোমার শান্তি হয়নি যে না আরেকটা করি, শেষ করে দিই, ওকে পুরো সরিয়েই দিই। আজকে বলছো রিমি, প্রীতম তাদের চ্যানেলের জন্য, তাদের চ্যানেলকে বাঁচানোর জন্য তুমি অনেক কিছু করেছো, চেষ্টা করেছো, আর আমার চ্যানেল চারিদিক থেকে শেষ হয়ে যাক, ছিঁড়ে খাক আমার চ্যানেলটাকে, সেই দিকটাও তো তুমি দেখেছো ভালো মতন, সেই দিকটাও তো তুমি ভালো মতন দেখেছো। কি করে পারলে গো, কি করে পারলে? যে জাজ দিদি ডেকেছি না, ওই দিদিই ডাকবো, কোনো রকম ভাবে অসম্মান করবো না, কিন্তু এই সত্যি কথাগুলো স্বপ্নেও ভুলতে পারবো না, কোনোদিন ভুলতে পারবো না, যে এইভাবেও মানুষ মানুষকে শেষ করতে পারে। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। উচিত সময়ে উচিত কথা বলাতে আমি ওস্তাদ, এবং সেই কারণে অনেক মানুষের কাছে আমি খারাপ হয়ে যাই, কিন্তু এই কথাগুলো আমি বলেছি আজকে, একদম ঠিক কাজ করলাম। তোমাকে মনে করিয়ে দিলাম যে তুমি যে এই যে বললে না যে আমার পিছনে কেন, কারণ তুমিও মানুষের পিছনে বিনা কারণে তাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিলে। আজকে হয়তো সেই কারণের জন্যই তোমার পেছনে এরকমটা হচ্ছে। এরপরে হয়তো তুমি ভিডিও বানিয়ে বলবে বহিনকে আর বহিন বলবো না, ফারাক নেই পড়তা বস, ফারাক নেই পড়তা। আমি তোমাকে দিদি ডাকি, দিদিই ডাকবো, আর পাল্টাবো না নিজেকে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো, কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খারাপ লাগলে ক্ষমা করে দিও, কিন্তু এগুলো সত্যি সত্যি কথা, সত্যি সত্যি কথা। টাটা, গুড নাইট।